নমস্কার। আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো, জর্জ অরওয়েলের 1984। জর্জ অরওয়েল সম্পর্কে আমি এর আগে জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম আমি পড়েছি, তো সেখানেই আর কি আমি বলেছি। যাই হোক, আমি লেখক সম্পর্কে আর এখানে বলছি না, আবার রিপিট করছি না। আমি শুধু যেটুকুনি আমার পক্ষে বলা সম্ভব এই বইটির ব্যাপারে আমি বলবো, আমার দ্বারা হবে যেটুকুনি বলা আর কি। যে 1984 বইটির নাম যদি 2084ও আমার মনে হয় হতো, তো সেক্ষেত্রেও আমার মনে হয় না বইটার গুরুত্ব কোনোভাবেই আর কি কমতো বা কিছু হতো। যাই হোক, বইটি যারা পাঠকরা যারা পড়েছেন তারা জানেন, এবং যারা পড়বেন তারাও আমার মনে হয় আমার মতোই আর কি ভাববেন, আশা করি আর কি। জিনিসটি যেটি যে 1949 সালের লেখা একটি বই, এবং পড়তে পড়তে কখনোই মনে হবে না, কোনোভাবেই মনে হবে না যে বইটি 1949 সালে লেখা। মনে হবে বইটি এখন লেখা, এবং এখনের জন্যই লেখা, এবং আমাদের জন্যই লেখা। হ্যাঁ, আমরা যে সময় এখন বাস করছি সেই সময়ের জন্যই লেখা। এখন ব্যাপারটা যেটা যে এই যে বইটি, জর্জ অরওয়েল ভবিষ্যৎ নিয়ে একটা ভয়ঙ্কর পৃথিবী কল্পনা করেছিলেন। এমন একটা পৃথিবী যেখানে হচ্ছে মানুষের শুধু তার যে কাজ সেটা নয়, তার চিন্তা, স্মৃতি, ভাষা, ভালোবাসা, এমনকি সত্য বলে সে কি বুঝবে, কোনটা সত্য, সেটাও ক্ষমতাবানরা ঠিক করে দিতে পারবে আর কি। আর এখান থেকেই মনে হয় যে এই বইটা শুধু কিন্তু একটা উপন্যাস নয়, এটা আসলে স্বাধীনতার মূল্য বোঝার একটা বই। কেন 1984 পড়া দরকার? আমার যেটা মনে হয় যে প্রথম যে কারণ সেটা হলো যে জিনিসটা যে স্বাধীনতা আসলে কি সেটা বোঝার জন্যে। আমরা সাধারণত স্বাধীনতাকে খুব সহজভাবে দেখি। আমরা যেখানে যেতে চাই সেখানে যাব, যাকে চাই তার সাথে কথা বলবো, নিজের মতামত প্রকাশ করব, এইটুকুকেই আমরা স্বাধীনতা মনে করি। বা যা যা পড়তে ইচ্ছে হচ্ছে পড়বো, খেতে ইচ্ছে হচ্ছে খাবো। কিন্তু এই বই আমাদের কিন্তু আরও আরও গভীর প্রশ্ন করে। আপনি যদি নিজের মতামতই স্বাধীনভাবে তৈরি করতে না পারেন, তাহলে আপনি আসলে কতটা স্বাধীন? তার এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে আমি যেটা ভাবছি যে আমি ওখানে যেতে চাইছি, আমি ওর সাথে মিশতে চাইছি বা কথা বলতে চাইছি, বা আমি এই ব্যাপারে কথা বলতে চাইছি, আমার মতামত প্রকাশ করতে চাইছি। কিন্তু মজার ব্যাপার সেটা হলো যে আমার এই চাওয়াটা, এটা কি একদম নিখুঁত আমার চাওয়া? এই যে মতামতটা আমি তৈরি করছি বা বলছি, এই মতামতটা কি আমারই? আর এই যে মতামতটা যদি আমার না হয়, মতামতটা যদি স্বাধীনভাবে আমি তৈরি করতে না পারি, যদি চাপিয়ে দেওয়া হয়, যেটা হতে পারে আমাদের অজান্তেও, তাহলে কি সেটা তাহলে সেই মতামত প্রকাশ করে কি সত্যি সত্যি আমরা মনে করতে পারি যে আমরা স্বাধীন? কি বলবো, অসাধারণ। এই যে ব্যাপারটা সত্যি আমরা এখানে ভাবতে আর কি বাধ্য হব আর কি। ধরুন, আমাদের চারপাশে সবাই প্রতিদিন একই রকম কথা বলছে, বারবার বলছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে আর কি, বিভিন্ন তথ্য আসছে, এবং একটা দিন চলে যাচ্ছে আরেক রকম তথ্য আসছে, আর একটা দিন চলে যাচ্ছে আরেক রকম তথ্য আসছে আর কি। তারপর এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আর কি, যেখানে আমাদের নিজেদের চোখে যে জিনিসটা আমরা দেখছি সেটা সম্পর্কে আমাদের সন্দেহ হচ্ছে। তার কারণ, তার আগে সেই ব্যাপারে এত কিছু শুনেছি, এত মতামত শুনতে হয়েছে, বা বুঝতে হয়েছে, বা দেখছি বা শুনছি নানাভাবে। তাহলে তারপরে যখন সব শেষে যখন আমি নিজে চোখে যে জিনিসটা দেখছি, যে ব্যাপারটা দেখছি, তারপরে যে আমার মতামত তৈরি হচ্ছে, সেটা কি আমার? আর এই যে ব্যাপারটা, এটা হচ্ছে সব থেকে ভাববার একটা ব্যাপার আর কি। আর একটা জিনিস, যে সত্যকে নিয়ন্ত্রণ করা, এই যে ব্যাপারটা, যে উইনস্টনের কাজ ছিল কিন্তু অতীতের নথি পরিবর্তন করা। আজ যেটা সত্য, কাল সেটা মুছে দিয়ে অন্য একটা সত্য তৈরি হচ্ছে, আর মানুষকে এমনভাবে অভ্যস্ত করে তোলা হচ্ছে যাতে সে আগের সত্যটাকে ভুলে যায়। এখানে একটা ভয়ঙ্কর বিষয়, কোনো সরকার যদি আপনার বর্তমানকে নিয়ন্ত্রণ করে, সেটা এক ধরনের ক্ষমতা, সেটা তো আছে। কিন্তু যদি সে অতীতকে নিজের ইচ্ছে মতো লিখে দিতে পারে, তাহলে কিন্তু স্মৃতিকেও কিন্তু নিয়ন্ত্রণ করছে। আর যার নিজের অতীত সম্পর্কে নিজের কি বলবো, নিশ্চিত কোনো ধারণা থাকে না, তার পক্ষে কিন্তু বর্তমানকে প্রশ্ন করা কঠিন। কারণ অতীতে কি হয়েছে যদি সেই ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা না থাকে, যদি না জানি, তাহলে বর্তমানকে নিয়ে প্রশ্ন তো আসবেই না। আর এই জায়গাটা কিন্তু আজকের পৃথিবীতে এই জিনিসটা ভীষণ ভাবায়। কারণ এখন তথ্যের অভাব নেই, তথ্য এত বেশি যে কোনটা সত্য, কোনটা বিকৃত, কোনটা উদ্দেশ্য প্রণোদিত, সেটা বোঝা কঠিন। আমরা একটা ঘটনা এত রকমভাবে দেখি আজকের
সময়ে আমরা নিজেরাই মাঝে মাঝে সেই ব্যাপারে যে কি আদৌ এটা কি সত্যি, এবং আমাদের সাথে আমরা এটা হয়ও যে ওটা আসলে সত্যি তো না, আমরা নিউজ চ্যানেলে দেখছি, একটা ইউটিউব চ্যানেল থেকে একটা খবর দেখছি, নিউজ পেপারে একরকম পড়ছি, সরকার তাদের নেতা নেত্রীরা তারা সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত প্রকাশ করছে। মানে সত্যি সত্যি ভাবায়। মানে আর একটা যে ব্যাপার, যুদ্ধ শুধু কিন্তু যুদ্ধ নয়, বইটিতে কিন্তু যুদ্ধ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অরওয়েল যুদ্ধকে শুধু দুই পক্ষের মধ্যে মানে অস্ত্রের লড়াই হিসেবে তিনি কিন্তু এখানে দেখাননি। এই জিনিসটা কিন্তু অসাধারণ একটা জিনিস। যুদ্ধ যেন একটা ব্যবস্থা, যেটা হচ্ছে কি বলবো, মানুষের আর কি ভয়কে জীবিত রাখে। মানুষকে সবসময় বোঝানো হচ্ছে যে বাইরে শত্রু রয়েছে, বাইরে বিপদ আছে, আর তাই তোমাদের কিন্তু আরও কিন্তু নিয়ন্ত্রণ করা দরকার। বিভিন্ন রাষ্ট্রগুলো এগুলো বলে, আমরা জানি, এটা মানে এটা নিয়ে আর কি ব্যাখ্যা করব, যাই হোক। আর তখন কিন্তু এই যে যখন রাষ্ট্র যখন বলছে যে যুদ্ধের প্রয়োজন রয়েছে এবং জনগণকে নিয়ন্ত্রণ করারও প্রয়োজন রয়েছে, তার কারণ বাইরে শত্রু রয়েছে, আর সেই কারণেই জনগণ আর কি, যেহেতু বাইরে শত্রু রয়েছে সেই কারণে জনগণও কিন্তু এটা মেনে নেয়, তাদের স্বাধীনতার একটা অংশকে ছেড়ে দিতে রাজি হয়, তার কারণ জনগণ ভাবে এর পরিবর্তে আমরা নিরাপত্তা পাবো। হ্যাঁ, তো আগে নিরাপত্তা, তারপরে একটু না হয় আমার স্বাধীনতার অংশ ছেড়ে দিলাম, সমস্যা কি, নিরাপদে তো থাকবো। এই যে ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা পৃথিবীর খুব পুরনো একটা পদ্ধতি। এবং একটা ওই বইয়ের মধ্যে যখন হচ্ছিল যে যুদ্ধ কেন শেষ হয় না, যুদ্ধ শেষই হয় না, যুদ্ধের কোনো শেষ নেই। এবং আজকের পৃথিবীতে যুদ্ধ যে কী রকম যুদ্ধের যে ব্যাপারটা আমরা মানে সবাই জানি। তারপরে যেটা যে ক্ষমতাতে থাকার জন্যে ক্ষমতার প্রয়োজন, এই যে ব্যাপারটা, এখানে একটা প্রশ্ন যখন করেছিল উইনস্টন, যে মানুষ ক্ষমতা কেন চায়। মানে উইনস্টন জানতো যে অন্যায় হচ্ছে, এত কিছু হচ্ছে, সমস্ত কিছু জানতো, কিন্তু ও যে প্রশ্নগুলো এলো যে যুদ্ধ কেন শেষ হয় না, মানুষকে কেন বোকা বানিয়ে রাখা হয়, মানুষ ক্ষমতা কেন চায়, সেই যে ব্যাপারটা ক্ষমতা কেন চায়, যারা ক্ষমতায় রয়েছে তাদের উদ্দেশ্য কোনো কিছু করার থেকে সবার আগে যেটা, যে সেই ক্ষমতায় তারা থাকবে, সব সময় থাকবে। এবং সেই জন্য আমরা যদি একটু খেয়াল করি, আমরা শুধু এখানে একটা রাষ্ট্রের মানে আমরা শুধু এখানে রাষ্ট্রের কথা বলতে পারি না, আমরা একদম আমরা যে সাধারণ মানুষরা আমাদের চারিপাশে ছোট্ট ছোট্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা যদি সেগুলোর দিকে তাকাই, আমরা একটা জিনিসই দেখব। আমরা ছোটোবেলায় তো এগুলো বুঝতাম না, কিন্তু একটা জিনিসই আমরা দেখব, যারা ক্ষমতায় গিয়েছে, অদ্ভুত ব্যাপার, তার আগে নানা রকম ব্যাপার স্যাপার, যে এরকম এই অন্যায় হচ্ছে, তার প্রতিবাদ করতে হবে, এটা বদলাতে হবে, ওটা করতে হবে, তাই করতে হবে। যখন পরিবর্তন হলো, তারপরে সেই একই রকম তারা আর কিছুতেই সেখান থেকে হটতে চায় না, কারণ মানে ক্ষমতার উদ্দেশ্য তারা কিন্তু পরিবর্তনের জন্য যায়নি, তারা উদ্দেশ্য সেই ক্ষমতাতে থাকা। হ্যাঁ, এবং এটা আমরা সমস্ত জায়গায় দেখতে পাই। তারপরের যে ব্যাপারটা, যে আমরা কি সত্যি স্বাধীন? হ্যাঁ, যে আমরা 1984-এর মতো সর্বগ্রাসী সমাজে বাস করি না, সেটা আমরা নিজেরাই যদি নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা কোন ধরনের সমাজে বাস করি, আমরা উত্তরটা পেয়ে যাব। যাই হোক, আমাদের জীবন উইনস্টনের মতো নয়, কিন্তু তার মানে এই নয় যে স্বাধীনতার প্রসঙ্গটা অপ্রাসঙ্গিক। আমাদের নানা ধরনের মানে চাপ রয়েছে, কিন্তু পরিবারের, সমাজের, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক চাপ, কখনো মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের চাপ, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপ। কখনো এমন হয় যে আমরা নিজের মতামত তৈরি করার আগেই বুঝতে পারি কোন মতামত মানে বললে আর কি আমাকে সবাই গ্রহণ করবে, আর কোনটা বললে আমাকে প্রত্যাখ্যান করবে। আর তখন প্রশ্নটা দাঁড়ায়, আমি কি সত্যি নিজের মতো করে ভাবছি, নাকি অন্যরা যেভাবে ভাবতে বলছে আমি সেটা ভাবছি, এবং আমি যেটা বললে বা যেটা করলে অন্যরা গ্রহণ করবে সেটা করছি। প্রথমত গেল যেটা, যে সমাজ, পরিবার, অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি সব কিছু যখন আমাদের মধ্যে আসছে, একদম বড় হতে হতে যেগুলো নিয়ে আমরা বড় হচ্ছি, এবং কি বলবো, তারপরে যে মানুষটি আমরা তৈরি হচ্ছি, প্রথমত তো আমাদের যে চিন্তা, একদম আমি যদি বলি যে সেটা সম্পূর্ণ আমাদের চিন্তা নয়, সেখানে অনেক কিছুর প্রভাব থাকে। এবং তারপরে এত কিছুর পরেও যখন আমরা যে মানুষে পরিণত হই, তখন যখন আমরা নিজেদের মতামত একটা প্রকাশ করতে যাই, তখন আমাদের সেই জায়গাটার অস্তিত্ব মানে বেঁচে থাকে খুব কম। যখন আমরা পছন্দ করবে না মানুষ, অথচ আমি আমার মতো করে কথা বলবো। প্রথমত তো আমি যে কথাটা বলছি সেটা আমার কিনা সেটা একটা বড় ব্যাপার রয়েছে। হ্যাঁ, যে সম্পূর্ণ সমস্ত প্রভাব থেকে মুক্ত সম্পূর্ণ আমি বলছি, এইটা আছে কিনা সেটা তো একটা বড় প্রশ্ন। সেটা যদি থেকেও থাকে, তারপরেও আমরা 10বার ভাবি আমি যেটা বলবো তারপর কি হবে, তারপর সেটাকে সবাই কিভাবে নেবে। এবং সেই জন্য অনেক সময় এরকম হয় যে সবাই যেহেতু সেইভাবে নেবে না, সেই জন্য আমি আমার মতামতও বদলে ফেলি সময়ের পরিস্থিতির হিসেব অনুযায়ী। আর সত্যি কথা বলতে কি,
আর একটা যে জিনিস লেখক আর কি দেখিয়েছেন যে মানুষের ভাষাকে যদি ছোট করা যায় তাহলে কিন্তু তার চিন্তার পরিধিও ছোট করা সম্ভব। আর একটা জিনিস যে ভালোবাসা কেন রাজনৈতিক হয়ে যায়, উইনস্টন আর জুলিয়ার সম্পর্কটাও কিন্তু মানে এই বইটি একটা গুরুত্বপূর্ণ দিক, যে সাধারণভাবে দেখলে যেটা যে একটা মানে প্রেমের গল্পের অংশ, কিন্তু কারণ পার্টি চায় মানুষের আনুগত্য থাকুক শুধু রাষ্ট্রের প্রতি, কিন্তু উইনস্টন যখন জুলিয়াকে ভালোবাসে তখন সে তার জীবনের একটা অংশ পার্টির কাছ থেকে সরিয়ে নিয়ে মানে নিজের কাছে রাখে। তার একটা ব্যক্তিগত পৃথিবী তৈরি হচ্ছে, আর একটা সর্বগ্রাসী ক্ষমতার কাছে মানুষের সেই ব্যক্তিগত পৃথিবীটাই কিন্তু বিপজ্জনক। কারণ যে মানুষ নিজের মনে এমন একটা জায়গা তৈরি করতে পারে যেখানে হচ্ছে যে ক্ষমতার কোনো অধিকার নেই, সে পুরোপুরি নিয়ন্ত্রিত মানুষ নয় কিন্তু। এবং এখানে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই যে ভালোবাসা, সেটাও আমাদের সমাজ শিখিয়ে দেয়। এবং আমার অরুন্ধতী রায় দ্য গড অফ স্মল থিংয়ের কথা মনে পড়ছে, যে সমাজের যে অলিখিত নিয়ম বা লিখিত নিয়ম যাই বলি না কেন আমরা, যে সেখানে পুরো বলা রয়েছে বা ইশারা করা রয়েছে আমরা কাকে কখন কতটা ভালোবাসতে পারি, সেই হিসেবও করে রাখা হয়েছে। অতএব সেখানে আমার ভালোবাসার সেই জায়গাটাতেও আমাকে এত কিছু মেনে এত কিছু ভেবে আমার সেই জায়গাটা তৈরি করতে হয়। আর শেষে যেটা বলার, যে সবথেকে ভয়ঙ্কর যে জায়গাটা, যে উইনস্টনের সবচেয়ে বড় ভয়কে ব্যবহার করা হয় তাকে একদম শেষ করে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত সে জুলিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তারপর যখন সে বাইরে ফিরে আসে তখন সে আর কিন্তু আগের উইনস্টন নেই। আর এখানেই হচ্ছে বইয়ের সবথেকে বড় ট্র্যাজেডি। পার্টি শুধু তাকে হারায়নি, পার্টি তাকে এমনভাবে বদলে দিয়েছে শেষ পর্যন্ত সে নিজের আগের মানুষটাকেই হারিয়ে ফেলেছে। সে আর নিজের সত্যের ওপর দাঁড়িয়ে নেই। আর শেষ পর্যন্ত যে ব্যাপারটা, যে তার এই ভেতরের মানুষটাকে মেরে ফেলা, হয়তো উইনস্টনকে মেরে ফেললেও গল্পটা এত ভয়ঙ্কর হতো না যতটা না তার ভেতরের মানুষটাকে মেরে ফেলাতে হয়েছে। সে বেঁচে আছে, শুধু নিজের স্বাধীন সত্তাটাই আর কি হারিয়ে গেছে। এবং এই বইয়ের যে ব্যাপারটা, যে স্বাধীনতা কিন্তু এমন কোনো জিনিস নয় যেটা একবার পেয়ে গেলেই মানে চিরদিনের জন্য পেয়ে গেলাম, এরকম নয়। কিন্তু স্বাধীনতাকে প্রতিদিন রক্ষা করতে হয়, নিজে চিন্তা করতে হয়, প্রশ্ন করতে হয়, তথ্য যাচাই করতে হয়, ভিন্ন মত শুনতে হয়, তারপরে মানে নিজের স্মৃতিকে, নিজের বিবেককে, নিজের যুক্তিকে গুরুত্ব দিতে হয়। কারণ স্বাধীনতা শুধু কিন্তু ভোট দেওয়ার অধিকার নয়, স্বাধীনতা শুধু নিজের পছন্দের পোশাক পরা, স্বাধীনতা শুধু যেখানে খুশি যাওয়ার অধিকার, এগুলো কিন্তু নয়, একদমই নয়। স্বাধীনতার সবচেয়ে গভীর জায়গাটা হলো নিজের মাথার ভেতরে স্বাধীনভাবে চিন্তা করতে পারা, এবং সেই চিন্তা অনুযায়ী আমি আমার জীবনে বেঁচে থাকতে পারবো। আর সেই স্বাধীনতাই যদি মানে কেউ কেড়ে মানে নেয় আর কি, তাহলে কিন্তু বাইরে থেকে যতই মানুষ যেমনই পোশাক পরুক, যাই খাক আর যাই করুক না কেন, ভেতর থেকে সে আসলে কিন্তু মুক্ত নয়। আর এই কারণেই 1949 সালের লেখা 1984 আজও এত গুরুত্বপূর্ণ। সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু ক্ষমতার লোভ, মানুষের ভয়, তথ্য নিয়ন্ত্রণের চেষ্টা, যুদ্ধের রাজনীতি, স্বাধীনতা হারানোর আশঙ্কা, এসব একদমই বদলায়নি, কোনোভাবেই বদলায়নি। আমরা যদি একটু চোখ কান খোলা রাখি, আমরা দেখব যে এগুলো বদলেছে, এগুলো মানে না কি হয়েছে এটা আমরা ভালো করেই মানে বুঝতে পারবো। তো সেই কারণে এটি মানে কি বলবো, আমাদের বর্তমানকে দেখার একটা মানে আয়না। আমাদের স্বাধীনতা কেউ যে হঠাৎ করে এসে একদিনে কেড়ে নেবে, বিষয়টা কিন্তু এমন নয়। কখনো কখনো মানে আমরা ভয়, তারপরে সুবিধা, নিরাপত্তা, এইগুলোর কারণে আর কি কি বলবো, নিজেরাই স্বাধীনতার একটু করে আর কি অংশ ছেড়ে দিই। তাই এটা পড়ার পরে যেটা মনে হবে, যে আমি নিজে কতটা স্বাধীনভাবে ভাবছি, আমার যে ভাবনাটা সেটা কি আমার